এই ভিডিওতে আমি মূলত কয়েকটা জিনিস একটু আলাপ করব যে সমস্যাগুলো রোজা রেখে মানুষের সবচাইতে বেশি হয়। ইফতারি এবং সেহরিতে ২ গ্লাস পানি এবং তারাবির আগে ১ গ্লাস, তারাবির পরে ১ গ্লাস। এইভাবে করে যদি আপনি প্ল্যান করেন তাহলে দেখবেন আপনার ইফতার থেকে সেহরির মধ্যে আপনার অটোমেটিক্যালি ৬ গ্লাস পানি হয়ে যাবে, যেটা মোটামুটি আপনার পানির একটা ঘাটতি কমিয়ে দিবে। ক্যাফেইন জাতীয় খাবার, চা, কফি এই জিনিসগুলো খাওয়া যাবেই না। এটার কারণে আপনার বডিতে পানি শূন্যতা হবে এবং এটা আপনার বডি থেকে দ্রুত পানি বের করে দিবে। আপনি একটু রসালো সবজি খাওয়ার চেষ্টা করবেন, যেমন লাউ, পেঁপে, তারপর হচ্ছে হলো গিয়ে শসা। এই জিনিসগুলো যত বেশি খাবেন তত আপনার খাদ্য থেকেও বডিতে পানি চাহিদা অনেকখানি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন যখনই ঘুমাবেন এই ঘুমটা যেন একটা সাইকেল কমপ্লিট করে হয়। এছাড়াও ঘুমকে আরো গভীর করার জন্য আমরা ঘুমের দোয়া পড়তে পারি, তিলাওয়াত করে শুতে পারি, আর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। খুব পাওয়ারফুল একটা ব্রিদিং এক্সারসাইজ আছে যেটার নাম হচ্ছে 4-7-8। যারা অফিস কর্মী তাদের জন্য স্পেশাল কিছু জিনিসপত্র মেনটেন করা খুব জরুরি। প্রতি ৪৫ মিনিট পর ১৫ মিনিটের জন্য উঠে আসুন বা একটা ব্রেক নিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমাদানের প্রথম ১০ দিন রহমতের তো পেরিয়ে গেল। মাগফিরাত এবং নাজাতের বাকি সময়গুলো যেন আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টিভলি ইবাদতে কাটাতে পারি এবং ঠিকমতো বেনিফিটটা নিতে পারি এই রমাদানের, তার জন্য এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস এবং অ্যাডভাইস, যার মধ্যে থাকছে আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন, কি খাবেন এবং লাইফস্টাইলটাকে কিভাবে কিছু চেঞ্জ করবেন যাতে করে আপনি প্রোডাক্টিভ ভাবে এই রমাদানটা পার করতে পারেন ইনশাআল্লাহ। রোজা রেখে সবচাইতে বড় যে সমস্যাগুলো হয় এর মধ্যে ১ নাম্বার প্রবলেম হচ্ছে হলো গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। কারণ আমাদের রোজা রাখা অবস্থায় এই ১৬টা ঘন্টা বডি কোনো পানি পায় না। আর এই পানির অভাবে আমাদের বডিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে হচ্ছে আমাদের প্লাজমার ভলিউম কমে যায়, তারপর হচ্ছে আমাদের বডির কর্টিজল লেভেল উঠে যায়, আমাদের ব্লাড সুগার লেভেল ড্রপ করে। তারপর হচ্ছে হলো গিয়ে আপনার মাসল এবং যেই জয়েন্ট গুলো আছে এগুলো একটু শক্ত হয়ে যায়। প্লাস আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক গুলো আছে এর ভিতরেও পানি শূন্যতা দেখা দেয়। যার ফলে বিভিন্ন ধরনের ব্যথা, তারপর হচ্ছে আপনার ক্লান্তি, এই জিনিসগুলো চলে আসে। এই ভিডিওতে আমি মূলত কয়েকটা জিনিস একটু আলাপ করব যেই সমস্যাগুলো রোজা রেখে মানুষের সবচাইতে বেশি হয়। ১ নাম্বার হচ্ছে আমাদের সারাদিন প্রচন্ড ক্লান্তি লাগে বা বডি ফ্যাটিগ লাগে। আর হচ্ছে হলো গিয়ে আমাদের ঘুমের অনেক অভাব হয়। আর এই ঘুম না হওয়ার কারণে আমাদের সারাটা দিন শরীর ম্যাজম্যাজ করে এবং টায়ার্ড লাগে এবং এক্সহস্টেড ফিল হয়। আর আরেকটা প্রবলেম হচ্ছে হলো গিয়ে বিভিন্ন সময় জয়েন্ট, যেমন হচ্ছে হাঁটু, কোমর, ঘাড় এই টাইপের ব্যথার কারণে আপনি সারাদিন কোনো কাজে কর্মে মন দিতে পারেন না। সো এই প্রবলেম গুলোই আমরা আজকে পুরো ভিডিওতে চেষ্টা করব ইনশাআল্লাহ একটার পর একটা টিপস দিয়ে এগুলো এক্সপ্লেইন করার এবং যাতে করে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। ১ম যে সমস্যাটা সেটার কারণ হচ্ছে হলো গিয়ে ডিহাইড্রেশন। এই যে ১৬ টা ঘন্টা আপনাকে পানি শূন্য থাকতে হচ্ছে, এই সময় আপনার বডিতে বিভিন্ন চেঞ্জেস আসবে। এই সবগুলো সমস্যার একটা যদি বড় কারণ বলতে যাই সেটা হচ্ছে হলো গিয়ে ডিহাইড্রেশন। আপনি রোজা রাখা অবস্থায় এই যে ১৬ ঘন্টা কোন ধরনের পানি খেতে পারছেন না। আর পানি না পান করার ফলে আপনার বডিতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা যায়। এখন এই পানি শূন্যতা হলে কি প্রবলেম হয় বডির মধ্যে এগুলো একটু একটা করে বলি। ১ নাম্বার হচ্ছে আপনার বডির যে প্লাজমা আছে, রক্তের প্লাজমা, এটার ভলিউম কমে যাবে। তারপর রক্তের মধ্যে আপনার সোডিয়াম এবং পটাশিয়ামের যে ব্যালেন্স এইটা নষ্ট হবে। তারপর আপনার ব্লাডের সুগার উঠানামা করবে। আর যখন ডিহাইড্রেশন অতিরিক্ত হয় তখন হচ্ছে আপনার জয়েন্টের মধ্যে বা মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক গুলো আছে এগুলোর ভিতরে পানির ঘাটতি দেখা যায়। আর তার ফলে আপনার ব্যথা হয়। প্লাস মাংসপেশিগুলো একটু টাইট হয়ে যায়। যার কারণে আপনার জয়েন্ট পেইন এবং মাসল পেইন এবং ওভারঅল সারাদিন এক্সহস্টেড, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো এইটা সলভ করার জন্য প্র্যাকটিক্যাল কিছু অ্যাডভাইস। অফকোর্স আপনারা জানেনই যে সহজ করে বললে অ্যাডভাইসটা হচ্ছে হলো গিয়ে আপনাকে বেশি থেকে বেশি পানি খেতে হবে। কিন্তু চাইলেও কিন্তু আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনাদেরকে কিছু স্পেশাল টিপস দিব যেটার মাধ্যমে আপনি এই অল্প সময়ের মধ্যে বেশি পানি বডিতে দিতে পারেন। সো ১ নাম্বার টিপস হচ্ছে হলো গিয়ে ডাবল 2 ডাবল 1। এটা একটা প্রোটোকল। কি করবেন? ডাবল 2 ডাবল 1 মানে হচ্ছে হলো গিয়ে ইফতারি এবং সেহরিতে ২ গ্লাস পানি এবং তারাবির আগে ১ গ্লাস, তারাবির পরে ১ গ্লাস। এইভাবে করে যদি আপনি প্ল্যান করেন তাহলে দেখবেন আপনার ঠিক ইফতার থেকে সেহরির মধ্যে আপনার অটোমেটিক্যালি ৬ গ্লাস পানি হয়ে যাবে, যেটা মোটামুটি আপনার পানির একটা ঘাটতি কমিয়ে দিবে। আর এমন কোনো খাবার আপনি খেতে পারবেন না যেটা আপনার বডিতে পানি শূন্যতার কারণ হয়। যেগুলোর মধ্যে আছে আপনার ডাইউরেটিক, যেমন ধরুন ক্যাফেইন জাতীয় খাবার, চা, কফি এই জিনিসগুলো খাওয়া যাবেই না। এটার কারণে আপনার বডিতে পানি শূন্যতা হবে এবং এটা আপনার বডি থেকে দ্রুত পানি বের করে দিবে। সো এই জিনিসগুলো যতটুকু পারেন এভয়েড করবেন ইনশাআল্লাহ। আর পানি যত বেশি পারেন খাবেন। এবার কি টাইপের খাওয়া আমরা খেতে পারি যাতে করে পানি তো পান করছি, প্লাস খাদ্য থেকেও যদি আমার ভিতরে পানি চলে আসে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা, এমন খাবার বা এমন ফলমূল আপনি
নেয়ার চেষ্টা করবেন যেগুলোতে পানি অলরেডি আছে। যেমন ফলের মধ্যে আমরা বলতে পারি তরমুজ, তারপর ডাব, বাঙ্গি, তারপর নাশপাতি, আনার এই টাইপের ফলগুলোতে প্রচুর পরিমাণের পানি থাকে। সো এই ফল আপনি যত বেশি খেতে পারবেন তত হচ্ছে আপনি নরমালি তো পানি খাচ্ছেনই, এর সাথে এই ফলগুলো খেলে তখন হচ্ছে আপনার বডিতে এই ফলের ভিতরের পানিটাও চলে যাবে ইনশাআল্লাহ। আর সবজির মধ্যে হচ্ছে হলো গিয়ে আপনি একটু রসালো সবজি খাওয়ার চেষ্টা করবেন যেমন লাউ, পেঁপে, তারপর হচ্ছে হলো গিয়ে শসা। এই জিনিসগুলো যত বেশি খাবেন তত আপনার খাদ্য থেকেও বডিতে পানি চাহিদা অনেকখানি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ২ নাম্বার সমস্যা হচ্ছে আমাদের ঠিকমতো ঘুম হয় না। কারণ রাতে তারাবি পড়ে ঘুমাতে অনেকেরই ১২টা বেজে যায় কিংবা ১টা বেজে যায়। তারপর আবার সেহরির জন্য ৪টার দিকেই উঠতে হয়। তো এই যে ঘুমটা ঠিকমতো হচ্ছে না বা একটানা টানা আপনি গভীর ঘুম পাচ্ছেন না, আবার সকালে ফজরের পর ঠিকমতো ঘুমাতেও পারছেন না, আবার অফিসের জন্য উঠে যেতে হয় বা যারা বাসায় গৃহিণী আছেন তাদের বিভিন্ন কাজকর্ম করতে হয়। সো এই জিনিসটাকে যেন আমরা মেক্সিমাম আউটপুট নিতে পারি এর জন্য কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। ১ নাম্বার অ্যাডভাইস, এটা আমি একটু অ্যাডভাইসটাকে ব্রেকডাউন করে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমাদের বডি মূলত একটা স্লিপ সাইকেলের মধ্যে দিয়ে যায়। যখন আমরা ঘুমাতে যাই, তখন বডি আমাদের ব্রেইনের যে ফ্রিকোয়েন্সি আছে, এটা ১ম দিকে একটু হাই ফ্রিকোয়েন্সিতে থাকে। তারপর আপনি আস্তে যখন গভীর ঘুমের দিকে চলে যান, তখন আপনার ব্রেইনের ফ্রিকোয়েন্সিটা আস্তে কমতে থাকে। তারপর আবার যখন সাইকেলটা পূরণ হতে থাকে, তখন আবার এই ফ্রিকোয়েন্সিটা আস্তে বাড়তে থাকে। সো এইভাবে ব্রেইনের ফ্রিকোয়েন্সি বাড়া থেকে কমা, তারপর আবার উঠা, এই পুরো একটা সাইকেল অলমোস্ট ৯০ মিনিট বা ১.৫ ঘন্টার হয়ে থাকে। মেক্সিমাম মানুষেরই ৯০ মিনিট হয়। কিছু মানুষের কম বেশি হতে পারে। সো এই যে ৯০ মিনিটের একটা সাইকেল, এটাকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যেও ঘুমের মেক্সিমাম বেনিফিটটা নিতে পারবেন। এরকম কি আপনার কখনো হয়েছে যে আপনি হয়তো ধরেন ৩ ঘন্টা ঘুমিয়ে উঠলেন, আপনার শরীরটা একটু চাঙ্গা লাগছে, ভালো লাগছে। কিন্তু আপনি ধরেন ৪ ঘন্টা ঘুমালেন বা ৩.৫ ঘন্টা ঘুমালেন, ঠিক আপনার শরীরটা কেমন যেন ম্যাজ করছে বা আগের মতো ওরকম বা ৩ ঘন্টা ঘুমের মতো আপনি ওরকম এনার্জি পাচ্ছেন না। এটার এক্সপ্লেনেশন হচ্ছে স্লিপ সাইকেল। আমাদের বডির ওই যে যেটা বললাম স্লিপ সাইকেলটা ৯০ মিনিটের হয়। তো আপনি চেষ্টা করবেন যখনই ঘুমাবেন এই ঘুমটা যেন একটা সাইকেল কমপ্লিট করে হয়। তার মানে আপনি ধরুন আপনি উঠার চেষ্টা করছেন ৪ টার সময় সেহরির জন্য। সো ৪ টা থেকে আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তার মানে ৪ টার সাথে একটা সাইকেল হচ্ছে হলো গিয়ে ১.৫ ঘন্টা, ২ টা সাইকেল ৩ ঘন্টা। তার মানে আপনি ৪ টা থেকে ৩ ঘন্টা বিয়োগ করবেন। সেটা হচ্ছে হলো গিয়ে ১ টা। এরপরে যদি আপনি আরেকটা সাইকেল পেতে চান তাহলে আপনাকে আরো ১.৫ ঘন্টা এড করতে হবে। তার মানে ১টা থেকে ১.৫ ঘন্টা এড করলে ১১:৩০। তার মানে আপনি যদি ১১:৩০ টায় ঘুমাতে পারেন, আপনি পুরো ফুল ৪ টা সাইকেল পেয়ে যাচ্ছেন। এই ৪ টা সাইকেলে আপনার বডিটা যতটুকু রিকভার করবে, আপনি যদি 4 1/2 বা পৌনে ৫ টার মতো সাইকেল কমপ্লিট করেন, তাহলে আপনার বডিতে কিন্তু ওই পরিমাণ রিকভারিটা পাবে না। তাহলে ঘুমের টেকনিকটা কি? আপনি চেষ্টা করবেন ১১:৩০ টার মধ্যে ঘুমানোর জন্য। যদি কোনো কারণে দেখেন ১১:৩০ টায় ঘুমাতে পারছেন না, ধরুন বাচ্চাদের সাথে সময় ব্যয় করতে হলো বা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, আপনি ১১:৩০ টার ট্রেন মিস করে ফেলেছেন। তাহলে মনে করবেন নেক্সট ট্রেন ছাড়বে ১ টায়। আপনি ঠিক ১১:৩০ টায় ঘুমাতে যাবেন না, ১২:০০ টায় ঘুমাতে যাবেন না, ১২:৩০ টায় ঘুমাতে যাবেন না। একটু ১ টার আগে ১৫ মিনিট আগে পৌনে ১ টার দিকে শুতে যাবেন যাতে ঠিক ১ টার সময় আপনার প্রপার ঘুমটা চলে আসে এবং ১ টা থেকে আপনার সাইকেলটা শুরু হয়ে যায়। তাহলে আপনি পুরো ফুল ৩ টা সাইকেল পাবেন ৪ টা পর্যন্ত। এছাড়াও ঘুমকে আরো গভীর করার জন্য আমরা ঘুমের দোয়া পড়তে পারি, তিলাওয়াত করে শুতে পারি আর হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ করতে পারি। আমার নার্ভকে স্লো ডাউন করার জন্য বা ব্রেইন ফ্রিকোয়েন্সি কমিয়ে আনার জন্য খুব পাওয়ারফুল একটা ব্রিথিং এক্সারসাইজ আছে যেটার নাম হচ্ছে 4-7-8। টেকনিকটা খুবই সহজ, কমপ্লেক্স কিছু না। ৪ সেকেন্ড যাবত আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। তারপর ৭ সেকেন্ড যাবত আপনি শ্বাসটাকে হোল্ড করে রাখবেন। এরপর ৮ সেকেন্ড যাবত মুখ গোল করে আপনি শ্বাস ছাড়বেন এইভাবে করে। তারপর হোল্ড করুন ৭ সেকেন্ডের জন্য। তারপর ৮ সেকেন্ড যাবত আপনি মুখ গোল করে শ্বাস ছাড়বেন। এভাবে ৫ থেকে ১০ রাউন্ড করার পরই আপনার ব্রেইন ফ্রিকোয়েন্সি অনেকটা কমে আসবে এবং আপনার ঘুমে যাওয়াটা অনেকখানি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুমের সময় আমাদের বডি কিন্তু রিকভার করে। এটা হচ্ছে আপনি ধরতে পারেন আমার বডির একটা সার্ভিসিং টাইম। সো আপনি চিন্তা করুন আপনার বডিটাকে যদি একটা গাড়ি মনে করেন, ধরুন ৫ কিলোমিটার যাবৎ আপনার গাড়িটা একটা ফ্রেশ এবং সুন্দর রাস্তা দিয়ে চলছে। আর এর সাথে আপনি ১ কিলোমিটার যাবৎ কোন একটা ভাঙা, কর্দমাক্ত এবং প্রচন্ড ধুলা ভাঙাচোরা রাস্তা দিয়ে চলছে। তো আপনি চিন্তা করে দেখুন কোন রাস্তাটাতে চলার পর আপনার গাড়িটার বেশি সার্ভিসিং এর প্রয়োজন হবে। অবশ্যই যেই রাস্তাটা ভাঙাচোরা ১ কিলোমিটার চললেও রাস্তায় চলার কারণে আপনার গাড়ির মধ্যে অনেক বেশি ধুলাবালি এবং কাদা লেগে যাবে এবং এটাকে সার্ভিসিং করাতে আপনার বেশি সময় লাগবে। কিন্তু অন্যদিকে আপনি যদি এই
সুন্দর একটা ফ্রেশ রাস্তা দিয়ে আপনি ৫ কিলোমিটার বা ১০ কিলোমিটারও যান, ঐরকম সার্ভিসিং এর কিন্তু প্রয়োজন পড়বে না। তাই আমার ঘুমটা হচ্ছে এই রিকভারি। আপনি সারাদিন বডির উপর যে পরিমাণ জুলুম করবেন, যেই পরিমাণ অত্যাচার করবেন, ওইটা রিকভার করতে আসলে তত বেশি সময় নিবে। আর তার মানে আপনি যদি অল্প টাইমে রিকভার করতে চান, অল্প ঘুমে বেশি বেনিফিট নিতে চান, তাহলে আপনার শরীরের উপর অত্যাচার কম করা লাগবে। এটার মধ্যে হচ্ছে আপনি খুব বেশি স্ট্রেস নিতে পারবেন না। তারপর এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা আপনার বডিকে আনহেলথি একটা রুটিনের মধ্যে দিয়ে নিয়ে যায়। সহজ করে যদি বলে দেই, এমন কি খাবার খেলে আপনার শরীরের উপর একটু জুলুম হয়ে যাবে বা আপনার বডিটা রিকভার করতে অনেক বেশি টাইম লাগবে। এগুলো হলো গিয়ে অতিরিক্ত তেল, চর্বি বা ভাজাপোড়া, তারপর হচ্ছে প্রসেসড ফুড, অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ এবং এমন কোনো খাবার যেটা আপনার বডি থেকে পানি বের করে দেয়। তো অতিরিক্ত ভাজাপোড়া সবাই জানি এই আমরা পেঁয়াজু, বেগুনি, ছোলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, এই জিনিসগুলো যতটুকু পারবেন কমিয়ে আনবেন। কারণ তেল ভাজা পোড়া খেলে আপনার বডিতে এই যে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন কনস্টিপেশন হতে পারে, ব্লোটিং হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে, সেগুলো আর হবে না। কেন এই একেকটা জিনিস এভয়েড করতে হবে একটু ছোট করে বলি। আপনি যদি অতিরিক্ত লবণ জাতীয় খাবার খান, সেটা হচ্ছে আপনার বডিতে ডিহাইড্রেশন এর কারণ হবে। অতিরিক্ত চিনি খেলে আপনার ব্লাড সুগার স্পাইক করবে এবং দ্রুত ক্লান্তি হবে এবং আপনার ডায়াবেটিস যদি থেকে থাকে, সেটাও কিন্তু আপনার জন্য অনেক ক্ষতির কারণ হবে। তারপর হলো গিয়ে আপনি যদি প্রসেস ফুড খান, সেটা আপনার ইনফ্লামেশন এর কারণ হবে। আর প্রসেস ফুডের তো অনেক ক্ষতি আছে। ওই জিনিসগুলো এখন এই ভিডিওতে হয়তো কভার করা সম্ভব হবে না। এরপরে ৩ নাম্বার যে বড় প্রবলেমটা হয় সেটা হচ্ছে রোজা রাখার কারণে বিভিন্ন জায়গায় শরীরে ব্যথা, যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা এবং হাঁটু ব্যথা। এবং এই ব্যথার কারণে দৈনন্দিন জীবনে প্রচন্ড সমস্যা হয়। আপনি সিঁড়ি ভাঙতে পারেন না, একটানা বেশিক্ষণ বসে কাজ করতে পারেন না। বাসায় যারা মা-বোন আছেন, তারা রান্না করতে গেলে আপনার ইফতার বানানোর সময় প্রচন্ড টায়ার্ড লাগে। আর রাতে তারাবি পড়তে গেলে হাঁটু অসাড় হয়ে আসে। সো এই প্রবলেম গুলো যাতে না হয় তার জন্য প্র্যাকটিক্যাল কিছু অ্যাডভাইস। ১ নাম্বার হলো গিয়ে আপনাকে কিছু ব্যায়াম নিয়মিত করতে হবে। এমন কোনো ব্যায়াম করবেন না যেটা আপনার বডির জন্য স্ট্রেসফুল। সবাই মনে করি ব্যায়াম করার জন্য কার্ডিও করতে হবে বা অনেক ঘাম ঝরাতে হবে। রোজা রেখে বা রোজার পরেও এমন কোন এক্সারসাইজ আমার পার্সোনাল ওপিনিয়নে করা উচিত না যেগুলো আপনার ঘাম বের করে দিবে। কারণ এই গরমের মধ্যে আপনি এমনিতেই ডিহাইড্রেটেড। আর আপনি যদি লং টার্ম অনেকক্ষণ ট্রেডমিলে হাঁটেন বা জগিং করেন তাহলে কিন্তু আপনার বডি থেকে যতটুকু পানি আছে সেটাও বেরিয়ে যাবে। সো কার্ডিও টাইপের এক্সারসাইজ না করাই ভালো। আপনি যেটা করবেন আপনাকে জয়েন্টের মোবিলিটি এক্সারসাইজ করতে হবে এবং মাসল গুলোকে শক্তিশালী করার জন্য আপনি স্ট্রেচিং করতে পারেন এবং বেসিক স্ট্রেংথ ট্রেনিং এর মুভমেন্ট গুলো করতে পারেন। যেমন খুবই সিম্পল এক্সারসাইজ, পুশ আপস হতে পারে, পুল আপস হতে পারে, স্কোয়াট হতে পারে। যারা বয়স্ক তারা নরমাল যেকোনো মুভমেন্ট করতে পারেন। আপনার জয়েন্ট গুলোকে এভাবে করে সার্কেল করতে পারেন। তারপর হচ্ছে বেসিক কিছু স্ট্রেচিং মুভমেন্ট করতে পারেন। এই জিনিসগুলো করলে আপনার ইনশাআল্লাহ ব্যথাটা অনেকাংশেই কমে আসবে। আর যেটা সবচাইতে জরুরি জিনিস, আমি একটু আলাদা করে বলছি, স্পেশালি যাদের অলরেডি ব্যথা আছে, তাদের জন্য বলছি। এই জায়গাটা আমি একটু পার্সোনালি, ইমোশনালি কানেক্টেড এবং যেহেতু আমার ফিল্ড অফ প্র্যাকটিস পেইন এ, তাই আমি এটা একটু ডিটেইলে আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাই। যারা অফিস কর্মী, তাদের জন্য স্পেশাল কিছু জিনিসপত্র মেইনটেইন করা খুব জরুরি। রোজা রেখে আপনি ডিহাইড্রেটেড অবস্থায় অফিস করছেন। এর মানে আপনার ডিস্কে প্রচুর চাপ পড়ছে। আর এই চাপের উপর আপনি যদি একটানা ২ থেকে ৩ ঘন্টা বসে থাকেন, আপনার পশ্চার ঠিক না থাকে, তাহলে এটা কিন্তু আপনার ব্যাক পেইন এর অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়াবে। তাই যেটা আপনার করতে হবে, আপনাকে রেগুলারলি উঠে দাঁড়াতে হবে। প্রতি ৪৫ মিনিট পর ১৫ মিনিটের জন্য উঠে আসুন বা একটা ব্রেক নিন। আবার বলছি, ৪৫ মিনিট পর ১৫ মিনিটের জন্য একটা ব্রেক নিন। আপনি যখন উঠে দাঁড়াবেন, চেয়ারটা ছেড়ে দিবেন, তখন আপনার বডিতে ব্লাড ফ্লো বেড়ে যাবে এবং আপনি আবার যখন চেয়ারে বসবেন, বডিটা আবার সুন্দর করে রিসেট করবে এবং সুন্দর একটা পশ্চারে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো ফ্রিকোয়েন্ট ব্রেক ইজ আ মাস্ট। আর যাদের ব্যথা আছে অতিরিক্ত, স্পেশালি গৃহিণী বা বাসায় মা-বোন যারা আছেন, তাদের যদি অতিরিক্ত ব্যথা হয়, আপনার নিজের শরীরকে একটু বুঝার চেষ্টা করবেন। ব্যথা নিয়ে অনেক বেশি কাজ করতে যাবেন না। ইফতারির প্রতিদিন আপনাকে ইফতার প্রিপারেশন এর জন্য একটা লম্বা সময় ব্যয় করতে হয় এবং আপনি যখন চুলার পাড়ে আছেন, তখন হচ্ছে আপনাকে ঝুঁকে কাজ করতে হয়। এই ঝুঁকে একটা লম্বা কাজ করার কারণে আপনার ব্যথা কিন্তু বেড়ে যেতে পারে। সো যেই কাজটা অবশ্যই করবেন সেটা হলো গিয়ে আপনার রান্নাঘরে একটা টুল বা চেয়ার রাখুন। কিছুক্ষণ পর দাঁড়ানো এবং বসার মধ্যে সুইচ করুন। এতে করে আপনার স্পাইনটা একটু রেস্ট পাবে, রিল্যাক্স করার সুযোগ পাবে। আর নিজের বডিকে বুঝাটা সবচাইতে জরুরি। আপনার ব্যথা যদি অনেক বেশি হয়ে যায়, ধরুন আপনার পেইন এর ইনটেনসিটি ১০ এর মধ্যে ৭ এর উপরে ৮ কিংবা ৯, অবশ্যই যত সমস্যাই হোক না কেন কারো সাহায্য নিন।
কারণ আপনি একজন মা, আপনি একজন গৃহিণী। আপনি যদি ভেঙে পড়েন আপনার পুরো ফ্যামিলির উপর এই চাপটা চলে আসবে। তাই কাউকে সাহায্যের জন্য ডেকে নিন। একা, একা কষ্ট করতে যাবেন না। অনেক সমস্যা হয়ে যাবে এবং এটা হয়তো পরে আপনার ফ্যামিলির উপর চলে আসবে। যারা স্টুডেন্ট, যারা শিক্ষক একটানা পড়াশোনা করছেন, অবশ্যই ব্রেক নিবেন এবং এই যে বসে বা শুয়ে চেয়ারে বা সোফায় বা এই যে উপুড় হয়ে বা চিত হয়ে বসে বই পড়াটা বন্ধ করুন বা ল্যাপটপ ইউজ করাও বন্ধ করুন। এই জিনিসগুলো করার কারণে আপনার পশ্চারের উপর অনেক অত্যাচার হচ্ছে এবং রোজা রাখার কারণে যেহেতু বডি ডিহাইড্রেটেড, সেহেতু আপনার এই ব্যথার ইনটেনসিটি অনেকখানি বেড়ে যাবে। সো এই জিনিসগুলো এভয়েড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ পরপর স্ট্রেচ করার চেষ্টা করবেন। বেসিক স্ট্রেচিং, খুব টাফ কিছু করার দরকার নাই। বাট সবচাইতে জরুরি হচ্ছে হলো গিয়ে আপনাকে ব্রেক নেয়া লাগবে। ব্রেক যদি নেন তাহলে হচ্ছে আপনার এই সবগুলো সমস্যা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আর আপনি প্রোটিনের সংখ্যাটা একটু বাড়িয়ে দিতে হবে, যেটা আপনার এই বডির পেইনটাকে অনেকখানি কমিয়ে আনতে সাহায্য করবে। যেমন হচ্ছে মাছ, মাংস, তারপর হচ্ছে হলো গিয়ে ছোলা বুট, দুধ, দই, এই জিনিসগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আর স্পেশালি সেহরিতে চেষ্টা করুন একটু যেন প্রোটিন থাকে। সেটা মাছ হোক, মুরগি হোক কিংবা আপনার নরমাল দুধ কিংবা দই। একটু যদি আপনি সেহরিতে প্রোটিন রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার বডিতে এই যে ফেটিগনেস এটা অনেকখানি কমে আসবে এবং সারাদিন আপনি ইনশাআল্লাহ এনার্জির সাথে চলতে পারবেন। এবার আসি ব্যায়াম বা এক্সারসাইজ। কখন আসলে করবেন এটা সবচাইতে জরুরি। এক্সারসাইজটা আপনার করার টাইমিংটা অনেক ইম্পোর্টেন্ট। সো আপনি যদি সকালবেলা আপনি সময় পান বা আপনার এনার্জি হাই থাকে আপনি চাইলে সকালে করতে পারেন। বাট আবার আগে বলে দিয়েছি এমন কোনো কিছু করা যাবে না যেটা আপনার শরীর থেকে ঘাম ছড়ায়। সো স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন সকালে অথবা ইফতারের ঠিক আগে। এছাড়া আপনি করতে পারেন তারাবির আগ মুহূর্তে। তারাবির আগে বেসিক কিছু স্ট্রেচিং করতে পারেন যেটা আপনার তারাবি পড়াটাকে সহজ করবে। যেখানে আপনি ওয়াল হিঞ্জ করতে পারেন। আপনার পায়ের জন্য বেসিক কিছু লাঞ্জ মুভমেন্ট বা স্কোয়াট মুভমেন্ট করতে পারেন। আর পায়ের মধ্যে টেনিস বল দিয়ে একটু মাসাজ করতে পারেন। এতে করে আপনার পায়ের পাতায় ব্লাড ফ্লো ইনক্রিজ করবে। সো এটা খুবই পাওয়ারফুল ইনশাআল্লাহ। আপনি যদি তারাবির আগে করেন, তারাবিতে ওই যে একটানা বেশিক্ষণ তারাবি পড়তে গেলে কষ্ট হয় বা হচ্ছে পড়তে পারেন না, নামাজে মনোসংযোগ করা কষ্ট হয়ে যায়, ওই জিনিসটা ইনশাআল্লাহ হবে না। সো এক্সারসাইজ গুলো এই সময় যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। আর স্পেশালি এই রমাদানে আপনি যেন ব্যথামুক্ত ইবাদতে কাটাতে পারেন, সেইজন্য আমার একটা ই-বুক বেরিয়েছে। আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। লিংক ইনশাআল্লাহ নিচে দিয়ে দেওয়া হবে। আর শেষ করার আগে আমি আপনাদের সাথে একটা খুব জরুরি হাদিস শেয়ার করতে চাই। এটা মনে রাখাটা খুবই জরুরি। আমাদের রোজার মাসে মূলত আমরা অনেক ধরনের গিফট, রিওয়ার্ড এর কথা শুনি। মানে রোজার মাসে আসলে যাই করি না কেন প্রতিটা সোয়াবের কিন্তু অনেক গুণ আল্লাহ বাড়িয়ে দেন। কিন্তু একটা খুব ভয়ংকর হাদিস আছে। এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্পেশালি এই রামাদানে আমার এটা উপলব্ধি পার্সোনাল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনাদের বলার মাধ্যমে যাতে আমি নিজেও করতে পারি সেজন্য আসলে বলা। ভয়ংকর হাদিসটা হচ্ছে এই রামাদানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে, এমন মানুষ যে তার নিজের জীবনে রামাদানকে পেল এবং নিজের গুনাহকে মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তারপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন এবং দুরূদ পাঠ করলেন না, সে ধ্বংস হয়ে যাক। আর আরেকজন মানুষ হচ্ছে যে নিজের শেষ বয়সে মা-বাবাকে পেলেন কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলেন না, সে ধ্বংস হয়ে যাক। এই রোজার মাসে আমরা অনেক কিছু করছি, অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি। কিন্তু হয়তো এই জিনিসটা আমার পার্সোনাল ভুল হয়ে যায়। বাবা-মার সাথে আসলে সময় কাটানোর হয়তো সুযোগ হয়ে ওঠে না। বিভিন্ন ব্যস্ততা থাকে। কিন্তু তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যেটা আমি পার্সোনালি করব ইনশাআল্লাহ বা এই রোজা থেকে আমি কমিটমেন্ট করেছি আমার নিজের সাথে আমি করব। তাই আপনাদের সাথে শেয়ার করছি। বাবা-মার সাথে চেষ্টা করবেন জাস্ট ৫ টা মিনিট বা ১০ মিনিট প্রতিদিন নিয়ম করে একটু সময় দেয়া। কারণ শরীর সবারই ক্লান্ত, সবাই টায়ার্ড, সময় পাওয়া যায় না। আমরা হয়তো বলতে পারি না যে আগামী রামাদানে আমরা বেঁচে থাকবো কিনা বা আমাদের বাবা-মার সাথে আমাদের এই সময়টা পাওয়া হবে কিনা। যদি আগামী রমাদানে আমাদের বাবা-মা আমাদের সাথে না থাকে, এই আফসোসটা যেন না থাকে। সো আজকে চলুন ইনশাআল্লাহ একটা কমিটমেন্ট করি। এই রোজার মাসে আমরা যারা বৃদ্ধ বাবা-মাকে পেয়েছি, তাদের সাথে অল্প কিছু সময় ব্যয় করব। সারাদিন কি হলো জাস্ট অল্প একটু গল্পগুজব করা, বাবা-মার যদি ওষুধ থাকে ওষুধ খেয়েছেন কিনা এই জিনিসগুলো একটু জানা, তার নিয়মিত একটু খোঁজ খবর নেয়া। বাস দ্যাটস ইট, এইটুকু। আর তাদের কাছে দোয়া চাওয়া এইটুকুই। যাদের বাবা-মা নেই তাদের জন্য নিয়ত করে আমরা একটু আলাদা করে দান সদকা করা, এই রোজার মাসে আলাদা করে খাস করে বাবা-মার জন্য দোয়া করা, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা করব। আমি পার্সোনালি কমিটমেন্ট করছি। আপনারাও ইনশাআল্লাহ কমিটমেন্ট করুন।
যাতে করে এই রমাদানটাতে আমরা ধ্বংস না হয়ে যাই ইনশাআল্লাহ। নিচে কমেন্ট করে প্লিজ জানান কে আমার সাথে পার্টনার হতে যাচ্ছেন। এই বাবা-মার সাথে প্রতিদিন নিয়ম করে অল্প কিছু সময় আমরা ব্যয় করব। এটা জানান। প্লাস আপনারা এই ভিডিও থেকে কোন অংশগুলো আপনার ভালো লেগেছে সেটাও নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং শেয়ার করে দিন ইনশাআল্লাহ সবার সাথে, যাতে করে আমরা এই রমাদানের মেক্সিমাম বেনিফিট নিতে পারি এবং আল্লাহর সাথে আরো বেশি কানেক্টেড হতে পারি। আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।